সুপ্রভাত আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পামেলা আবার এই সকালবেলা আপনাদের সামনে আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাকে নিয়ে উপস্থিত হয়েছি। গত কয়েকদিন ধরে আমি পড়ছি কর্নেল সমগ্র থেকে নেওয়া একটি রহস্য উপন্যাস, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। উপন্যাসটির নাম হচ্ছে ইভিনিং ভিলা। গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। এছাড়া আমার চ্যানেলে যে সমস্ত শ্রোতা বন্ধু নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আমার চ্যানেলে এর আগে আমি কর্নেলের অনেক রহস্য গল্প এবং উপন্যাস পড়েছি, কর্নেলেরই বেশি পড়েছি আমি, তো সেগুলো প্লেলিস্টের আকারে আপডেট করাই আছে এবং প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমার চ্যানেল লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাকে কয়েকজন শ্রোতা বন্ধু মেসেজ করেছিলেন, অনেক এপিসোড ওনারা খুঁজে পাচ্ছেন না বিভিন্ন গল্পের। তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলে রাখা প্রয়োজন মনে করছি। সবসময় আমার ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট, যে গল্পটা আমি পড়ি সেই অথরের প্লেলিস্ট আমার আলাদা করে করাই থাকে এবং সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা যদি একটু দয়া করে ডেসক্রিপশন বক্সটা দেখেন এবং সেই প্লেলিস্টের লিঙ্কটা আপনারা যদি দেখেন, তাহলে আপনারা সেই এপিসোডটা পেয়ে যাবেন বা পর্বটি আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি করব না, আপনাদের সাথে সোজাসুজি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের গল্প হলো ইভিনিং ভিলা, অধ্যায় 9। কর্নেল লবিতে ঢুকলেন, তারপর সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরে গেলেন। দরজার কপাটের তলায় কয়েক কুচি রঙিন মার্বেল পেপার এখনও পড়ে আছে। সোমনাথ বলছিল, রাস্তার ধারে জঙ্গলে ওরা রঙিন কাগজ কুচি কুড়িয়ে পেয়েছে, কাজে ওদের কারো দুষ্টুমি মনে হয়। দরজা খুলে কুচিগুলি এবার কর্নেল কুড়িয়ে নিলেন। টেবিলে রাখা হ্যাভারস্যাকটার ভেতরে কুচির সঙ্গে মেলাতে গিয়ে একটু অবাক হলেন। এই কুচিগুলো পুরনো, তাছাড়া কাঁচি দিয়ে কাটা নয়, ছেঁড়া। আতশ কাচ দিয়ে পরীক্ষা করে কর্নেলের মনে হলো বৃষ্টি খাওয়া কোনো ছেঁড়া ঘুড়ির অংশ হতেও পারে, অথবা ম্যাথু ক্রিসমাসে বাংলোটাকে রঙিন কাগজে সাজিয়েছিল। তারই কয়েকটা টুকরো বাতাসে ছিঁড়ে খুঁড়ে গিয়ে জঙ্গলে পড়েছিল। কথাটা ভাবতে ভাবতে একটু চমকে উঠলেন কর্নেল। ইংরেজিতে একটা কথা আছে, চেজিং আ রেড হেরিং, লাল হেরিং মাছের পিছনে দৌড়নো। আসলে হেরিং মাছ কখনো লাল হয় না। কেউ বা কারা কি তাকে লাল হেরিং মাছের পিছনে ছোটাচ্ছে? হয়তো সত্য জিনিসটা এমন, যা অনেক ফালতু জিনিসের মধ্যে হেলা ফেলায় পড়ে থাকে। কর্নেল ইজি চেয়ারে বসে পা ছড়িয়ে হেলান দিলেন। রত্না বোস কেন হঠাৎ তাকে কিছু বলতে ব্যস্ত হয়ে উঠেছেন? তার 3টি প্রশ্ন কি কোনো গভীর, গোপন, স্পর্শকাতর জায়গা ছুঁয়ে ফেলেছে? প্রতীক্ষা ব্যাপারটা জীবনে একটা নির্মমতার প্রতীক যেন। মুহূর্তগুলি ধীরে এগোতে থাকে, আরও একটা চুরুট প্রায় শেষ হয়ে এলো। কতক্ষণ পরে বাইরে গাড়ির শব্দ এবং হর্ন শোনা গেল। কর্নেল পুবের জানলার কাছে পা ছড়িয়ে বসেছিলেন। সোজা হয়ে বসে মুখ তুলে জানলায় দেখলেন চৌকিদার গেট খুলে সেলাম করে দাঁড়ালো। আরিফের জিপ এসে বারান্দার কাছে থামল। কর্নেল উঠে গিয়ে দরজা খুলে অভ্যর্থনার ভঙ্গিতে দাঁড়ালেন। সিঁড়িতে পায়ের শব্দ। তারপর উপরের করিডরে প্রথমে আরিফকে দেখা গেল। কর্নেলের দিকে একবার দ্রুত তাকিয়ে সে ঘুরল। যাকে সঙ্গে এনেছে সে উঠতে দেরি করছে। সংকীর্ণ কাঠের সিঁড়িতে রঙিন নারকোল ছোবড়ার কার্পেট পাতা রয়েছে, দুধারে কাঠের মসৃণ রেলিং।
প্রথমে রেলিংয়ের শেষ প্রান্তে একটি উজ্জ্বল হাত, তারপরে তেমনই উজ্জ্বল একটা মুখ ভেসে উঠল। টানা বড় বড় দুটো প্রতিমা চোখের দৃষ্টিতে ঈষৎ আরতি। কর্নেল মৃদু স্বরে বললেন, আসুন। রত্না বোস করিডরে উঠে কর্নেলকে নমস্কার করলেন। আরিফ পুলিশের পোশাকে আসেনি, একটু হেসে বলল, ঠিক আছে কর্নেল, আমি তাহলে লবিতে ওয়েট করছি। রত্না তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, থ্যাঙ্কস। তারপর দ্রুত ঘরে এসে ঢুকলেন। কর্নেল দরজা বন্ধ করে দিয়ে বললেন, বসুন। রত্না বসলেন। তার হাতে একটা ছোট্ট পার্স। কর্নেল অবাক হয়েছিলেন। রত্নার চেহারায় সৌন্দর্যে একটা ব্যক্তিত্বেরও দীপ্তি রয়েছে, কিন্তু তার বয়স এত কম তিনি আঁচ করতে পারেননি। পরনে সাদা সিদে একটা আসমানি নীল শাড়ি, গয়নাগাটি নেই। নীলাভ ছোট্ট রিস্টওয়াচ কাঁকনের মতো শোভা পাচ্ছে। দেহের গড়ন হালকা ছিপছিপে। মুখের আদল দেখে খাঁটি বাঙালি বলে মনে হয় না। কাশ্মীরি কিংবা রাজস্থানী যুবতীদের উদ্ধত তীক্ষ্ণ লাবণ্যের সঙ্গে বাঙালি যুবতীদের কোমলতা মেশালে যেমনটি দাঁড়ায়। কাঁধ অবধি ছাঁটা এলোমেলো চুল, নিটোল দুটি বাহু কাঁধ থেকে নগ্ন ও সাবলীল, আঙুলে আঙুল জড়ানো। কর্নেল বললেন, হ্যাঁ বলুন রত্নাদেবী। রত্না আস্তে আস্তে বললেন, কর্নেল দেখুন, বসন্তবাবুর মৃত্যুর সঙ্গে আমার হাজব্যান্ডের কিন্তু কোনো সম্পর্ক নেই। কর্নেল একটু হেসে তারপর বললেন, পুলিশ তো মিস্টার বোসকে জড়ায়নি সেই ব্যাপারে রত্নাদেবী। তাছাড়া মিস্টার বোস একজন ভিআইপি, তার দিকে হাত বাড়ায় এমন ক্ষমতা কার আছে বলুন তো? রত্না শ্বাস প্রশ্বাসের সাথে বললেন, তাহলে এই ঘটনার সাথে আপনার কি সম্পর্ক? আপনি তো একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনি ইনভেস্টিগেশনে কেন নামলেন? কে আপনাকে হায়ার করলো? আচ্ছা রত্নাদেবী, আপনি কি এটাই জানার জন্যে এই কথা বলতে এখানে এসেছেন? রত্না আস্তে আস্তে বললেন, হ্যাঁ আমি এটা জানতে চাই। এটা আমার জানা খুবই দরকার। সরি রত্নাদেবী, আমি প্রাইভেট ডিটেকটিভ নই, আমি একজন নেচারিস্ট। অবশ্য কোথাও কিছু মিস্টেরিয়াস কিছু ঘটলে আমার একটু নাক গলানোর স্বভাব আছে, এই যা। রত্না কর্নেলের চোখে চোখ রেখে তারপর বললেন, বসন্তবাবুর মৃত্যুর কোনো মিস্টেরিয়াস কিন্তু ঘটনা নয় কর্নেল। লোকটা মোটেই ভালো ছিল না। আচ্ছা বসন্তবাবুকে আপনি চিনতেন বলেছেন, তা আপনি কোন সূত্রে চিনতেন? মাঝে মাঝে ইভিনিং বিলায় ও সাহায্য চাইতে যেত। লোকটা আমার ছোটবেলায় নাকি আমাদের কর্মচারী ছিল। আমি শুধু এইটুকুনি জানি। আচ্ছা রত্নাদেবী, আপনার কি মনে হয় যে বসন্তবাবু মিস্টার বোসকে ব্ল্যাকমেল করত? রত্নার চোখ জ্বলে উঠল। ইম্পসিবল কর্নেল। সে ভিক্ষে চাইতে যেত ইভিনিং ভিলায় দাদার কাছে। তার মানে আপনার দাদাকে ব্ল্যাকমেল করত, তাই কি? রত্না উঠে দাঁড়িয়ে বললেন, ইউ আর টকিং ননসেন্স কর্নেল। কর্নেল হেসে বললেন, প্লিজ মিসেস বোস, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, প্লিজ আপনি বসুন। রত্না বসলেন না, বললেন, আমার হাজব্যান্ডকে অকারণে জড়ানোর জন্যে আপনাকে কে হায়ার করেছে কর্নেল, আমি সেটা জানতে চাইছি। অ্যান্ড লেটস কাম টু টার্মস, প্লিজ কর্নেল সরকার। ওকে, আপনি আগে বলুন আপনার কি ধারণা কে হতে পারে? রত্না বললেন, না আমার কারণ কোনো বিষয় কোনো ধারণা নেই, সেই জন্যেই আমি আপনার কাছে ব্যাপারটা জানতে এসেছি। কর্নেল বললেন, জাস্ট আ মিনিট। আচ্ছা আপনি দেখুন তো রত্নাদেবী, এই হ্যাভারস্যাকটা আপনি চেনেন কি না? হ্যাভারস্যাকটা রত্নার পিছনে টেবিলে রাখা ছিল। ঘুরে দেখে নিলেন, তারপর চমকানো স্বরে বললেন, এটা এটা আপনি কোথায় পেলেন? এতে তো ট্যাক্সিডার্মির লোশন ছিল, পয়জনাস লোশন,
স্টাফড জন্তু জানোয়ারের চামড়া মাঝে মধ্যে পরিষ্কারের জন্য দরকার হয়, সেই লোশন। কর্নেল উঠে গিয়ে হ্যাভারস্যাকটা তুলে ধরলেন। রত্নাদেবী, আপনি দেখছেন এই সাইনটা এতে আঁকা ছিল, দুটো আড়াআড়ি হাড়, উপরে একটা স্কাল, খুলিটা ক্রমশ মুছে গেছে হাতের ঘষা খেয়ে, কিন্তু আতশ কাচের সাহায্যে আমি অস্পষ্ট দাগটা লক্ষ্য করেছি। প্রচণ্ড বিষাক্ত লোশন। আপনি এটা নিয়ে এসেছেন কেন? না, আমি এটা আনিনি। গত রাত্রিরে এই বাংলোতে কেউ এটা পাচার করেছে। কর্নেল হ্যাভারস্যাকটার মুখ খুলে রঙিন কাগজ কুচিগুলো দেখালেন। এর ভেতরে জুয়েল ছিল রত্নাদেবী, আমি এটা উদ্ধার করেছি। ও মাই গড! রত্না চেয়ারে বসে পড়লেন, মুখ সাদা, ঠোঁট কাঁপছিল। একটু কামড়ে ধরলেন, একটু পরে মুখ নামিয়ে শ্বাস ছেড়ে আস্তে আস্তে বললেন, দাদা দাদা তাহলে ঠিকই বুঝতে পেরেছিলেন। মিস্টার সর্বেশ রায় আপনার দাদা। ঠিক আছে, বলুন আপনি কি বলছেন। রত্না বললেন, আমার দাদা অন্ধ, কথা বলতেও পারেন না, একটা হাত সম্পূর্ণ অবশ। রত্নার চোখে কথা বলতে বলতে জল চলে এসেছিল। আলতো হাতে মুছে নিয়ে ফের তিনি বললেন, দাদা আমাকে ইশারায় বলেছিলেন যে জুয়েল আলমারির দিকে লক্ষ্য রাখতে। 2 মাস আগে আমার মায়ের জড়োয়া নেকলেসের হিরেটা উধাও হয়ে গিয়েছিল। তা আপনি মিস্টার বোসকে সে কথা বলেছিলেন? না, হি ইজ আ ভেরি সেন্সিটিভ ম্যান, হয়তো রাগ করে চলে যেত। আর ও চলে গেলে কর্নেল, আমরা সত্যি হেল্পলেস। ও মাথার ওপর ছিল বলে এখানে টিকে থাকতে পেরেছি আমরা। ফ্র্যাঙ্কলি বলছি কর্নেল সরকার, আমার হাজব্যান্ড অত্যন্ত সাহসী, দুর্দান্ত একটি মানুষ, যে কেতন সিং ডাকু আমাকে তুলে নিয়ে যাবে বলে অবিরাম শাসাতো, সে এখন ওর পায়ের তলায় কুকুর হয়ে আছে। আই লাভ মাই হাজব্যান্ড, কর্নেল সরকার। বুঝেছি। আচ্ছা, ওই আলমারির চাবি কার কাছে থাকে? ওটা আমার কাছেই থাকতো। মায়ের হিরেটা চুরি গেলে চাবি আমার হাজব্যান্ডকে আমি রাখতে বলেছিলাম, ও নেয়নি, তাই আমি দাদাকে রাখতে দিয়েছিলাম, তার কাছেই রয়েছে। রত্না এবার একটু চঞ্চল হয়ে বললেন, কিন্তু কিন্তু তারপরেও কি করে জুয়েল চুরি যেতে পারে আমি তো বুঝতেই পারছি না কর্নেল। সত্যি চুরি গেছে কি না আগে আপনার সেই বিষয় কিন্তু শিওর হওয়া দরকার। হ্যাঁ, আমি এবার গিয়ে সেটা দেখব, কিন্তু কি জুয়েল ছিল এতে? পান্না। রত্না ভুরু কুচকে বললেন, আর ইউ শিওর কর্নেল? কর্নেল হেসে বললেন, যতদূর আমি জানি পান্নার রঙটা কিন্তু সবুজই হয়। আপনার কাছে কি আছে নাকি পুলিশ কাস্টোডিতে রয়েছে? কর্নেল জ্যাকেটের ভেতর থেকে জিনিসটা বের করে দিলেন। রত্না সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে একটু বাঁকা হেসে বললেন, ব্যাড জোক কর্নেল সরকার, এটা পান্না নয়, এটা সম্ভবত ঝাড়বাতির কাঁচ। কর্নেল একটু হেসে আবার বললেন, ইভিনিং ভিলার হলঘরে ঝাড়বাতিতে ঝালর হিসাবে এগুলো শোভা পাচ্ছে, আমি দেখেছি আগে। আর আপনি বললেন ব্যাড জোক, কিন্তু এমনও হতে পারে, ধরা যাক ইভিনিং ভিলার জুয়েল চোর এই বাংলোতে কাউকে পান্না বলেই এটা বেচতে চেয়েছিল, ধরা যাক কোনো বিদেশি স্মাগলিং গ্যাংয়ের কাউকে। রত্না ভুরু কুচকে তাকিয়ে বললেন, কিন্তু আপনি কি বলছেন কর্নেল, আমি তো বুঝলুম না। আপনি কাল সন্ধ্যায় একজন ডেনিশ মেয়েকে দেখেছেন, তার নাম হলো কৃষ্ণান। বিতোষক বাবুরা তাকে কৃষ্ণা বলে ডাকে। এনিওয়ে, এর আগে আপনি কখনো তাকে দেখেছেন? রত্না জোর দিয়ে বললেন, না কর্নেল, আমি তো দেখিনি। আমার ধারণা রত্নাদেবী, এই মার্বেল পেপারগুলো ইভিনিং ভিলা থেকে পাচার হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো? রত্না একটু ভেবে নিয়ে বললেন, লাস্ট ক্রিসমাসে ইভিনিং ভিলায় আমরা একটা পার্টি দিয়েছিলাম কর্নেল। হাতিয়াগড়ে এটা কতকটা একটা ইউরোপিয়ান কালচার, কি বলবো, আর সর্ট অফ হ্যাংওভার আপনি বলতে পারেন, একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। যদিও এখানে খ্রিশ্চান পপুলেশন অনেক কম, বিশেষ করে পুরনো এরিয়া, রাস্তাঘাট রঙিন মার্বেল পেপারে সাজানো হয়। উই এনজয় ইট।
রত্না শ্বাস ছেড়ে থামলে কর্নেল জিজ্ঞাসা করলেন, তা জুয়েল চোর বলে আপনার কাকে সন্দেহ হয়? আমি জানি না কর্নেল, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট। আচ্ছা রত্না দেবী, ইভিনিং ভিলায় কি দারোয়ান থাকে না? হ্যাঁ থাকে কর্নেল, রামবাহাদুর ছুটি নিয়ে দেশে গেছে। গণেশের একটু অসুবিধা হচ্ছে তাতে, কিন্তু আপনি যদি গণেশ সম্পর্কে প্রশ্ন করেন আমি বলবো সে অত্যন্ত বিশ্বাসী লোক। আমার ছোটবেলা থেকে ও রয়েছে। তাছাড়া কয়েকটা কুকুর রয়েছে, ইভেন আ বুলডগ, ইউ সি। আর মালতী? রত্না একটু নড়ে চড়ে বসলেন। মালতীর পক্ষে জুয়েল চুরি সম্ভব নয় কর্নেল, একেবারে বোকা মেয়ে, একটুতেই ও কেঁদে ফেলে। শি ওয়াজ অ্যান অরফ্যান। দাদা ওকে কোনো একটা অনাথ আশ্রম থেকে এনেছিলেন, গণেশের সঙ্গে বিয়েও দিয়েছেন, দুটো বাচ্চা রয়েছে। আপনার হাজব্যান্ড মিস্টার বোস? ইম্পসিবল! রত্না ফুঁসে উঠলেন। আমার প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি তাকে দেওয়া রয়েছে কর্নেল। কিছু ব্যাংক অ্যাকাউন্ট সেই অপারেট করে। অনেক ক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে তার কোম্পানির, আমাকে বলেওছে সে কথা। আমি বলেছি ডোন্ট ওয়ারি। তাছাড়া দেখুন, এবার তার কনস্ট্রাকশন কোম্পানি গভর্নমেন্ট সেক্টরে একটা এক্সটেনশন প্রজেক্ট হাতে নিতে চেষ্টা করছে। আমি তাকে বলেছি টেক দ্য চান্স হোয়াট এভার মে বি দ্য রিস্ক। আপনি নিজে কেন কোম্পানির পার্টনার নন রত্না দেবী? টাকাটা যখন আপনার। রত্না একটু চুপ করে থাকার পর বললেন, আমি ফ্র্যাঙ্কলি বলছি কর্নেল সরকার, ইভিনিং ভিলার বাইরেকার কোনো কিছুর সঙ্গে আমি নিজেকে জড়ানো একদম পছন্দ করি না। আই হেট দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই ওন সার্কেল। এনিওয়ে, আমার লাইফ হিস্ট্রি আমি আপনাকে শোনাতে কিন্তু আসিনি। আমি এইটুকুনি বলতে পারি, আই লাভ মাই হাজব্যান্ড বিকজ আই এম সো লোনলি ইন দিস ক্রুয়েল ওয়ার্ল্ড। কর্নেল সরকার। রত্না মুখ নামিয়ে হাতের পার্সটা নাড়াচাড়া করছিলেন। কর্নেল আস্তে আস্তে বললেন, আচ্ছা আপনি কি মনে করছেন যে আপনার স্বামী বিপন্ন এবং সেই জন্যে আপনি জানতে এসেছেন যে কে আমাকে হায়ার করেছে? রত্না মুখ তুলে একটু দ্বিধার সাথে বললেন, আই স্মেল আ ডেড র্যাট সামওয়্যার। প্লিজ এক্সপ্লেন ইট। রত্নার মুখে যুগপৎ আরতি, হতাশা এবং বিপন্নতার একটা এলোমেলো ছায়া পড়ল। একটু পরে মাথা দুলিয়ে বললেন, নো কর্নেল সরকার, আই কান্ট এক্সপ্লেন ইট। কর্নেল হেসে বললেন, আমার ধারণা আপনি মালতীর সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছেন। হ্যাঁ কর্নেল, আমি করেছি। তবে মালতী। রত্না একটু থেমে গেলে কর্নেল বললেন, হ্যাঁ বলুন। রত্না আবার একটু বিরক্ত হয়ে বললেন, কী বলবো কর্নেল, ওর তত বুদ্ধিশুদ্ধি কিছু নেই। ও ব্যাপারটা অন্যভাবে দেখেছে। ওর মতে ডাকু কেতন সিংয়ের সঙ্গে আমার হাজব্যান্ডের মেলামেশাটা ঠিক হচ্ছে না। কেতন সিংয়ে ওর কোনো ক্ষতি করে দেবে, সেটাই হচ্ছে ওর ধারণা। কিন্তু আপনি মিস্টার বোসের বিপদের আশঙ্কা করছেন অন্য দিক থেকে, ইজ ইট? রত্না আস্তে আস্তে বললেন, হ্যাঁ, সেই জন্যেই তো আমার জানা দরকার যে কে আপনাকে হায়ার করেছে। দেখুন রত্না দেবী, আপনি ভাবছেন আমার ক্লায়েন্টের নাম জানতে পারলে আপনার কাছে সবটা স্পষ্ট হবে। আই মিন, আপনি ওই ডেড র্যাটের ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবেন কি, তাই তো? সম্ভবত। বলে রত্না পার্স খুললেন। পার্সে 100 টাকার নোটের বান্ডিল ছিল। কর্নেল দ্রুত বললেন, সমস্যা হলো রত্নাদেবী, আমি এখনও জানি না কে আমার ক্লায়েন্ট। হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত, আমার সত্যি একজন ক্লায়েন্ট রয়েছে, কিন্তু সে রয়েছে আড়ালে। আপনি প্লিজ বিশ্বাস করুন, আমিও তাকে খুঁজছি। কারণ আপনার মতো আমারও কিন্তু বিশ্বাস যে বসন্ত হাজরা আমার ক্লায়েন্ট ছিলেন না। রত্না তার দিকে নিষ্পলক চোখে চোখ রেখে তারপর বললেন, ইউ আর আ ভেরি শ্রুড ম্যান কর্নেল সরকার, প্লেয়িং দ্য ক্যাট অ্যান্ড মাউস গেম। তাহলে আপনি বলুন, কাকে আমার ক্লায়েন্ট বলে আপনি সন্দেহ করছেন? রত্না পার্স বন্ধ করে উঠে দাঁড়ালেন। তারপর কর্নেলের দিকে রুষ্ট চোখে তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেলেন। অধ্যায় 10। ঈশিতা ও নিপা গাড়ির কাছে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। সুমিত নায়ার ড্রাইভার মতি সিংকে সঙ্গে নিয়ে কৃষ্ণানের খোঁজে বেরিয়েছিল। মতি সিং স্থানীয় লোক, এলাকার নারী নক্ষত্র সে চেনে।
হাতিয়া ফলসের ডান কাঁধের ওপর টিলা পেরিয়ে গেলে নদীর উজানে একটা আদিবাসী বসতি রয়েছে। সেখানে ছবি তুলতে গিয়ে কোনো বিপদে পড়েনি তো কৃষ্ণা? প্রায় 4:30 বাজে। সূর্য ওপারের উঁচু পাহাড়ের আড়ালে নেমেছে। এখানে ঘন গাছপালার ভেতর ছায়া গাঢ়তর। এলোমেলো বাতাসে অদ্ভুত সব শব্দ হচ্ছে। নিপা এদিক ওদিক তাকাচ্ছিল। ঈশিতা বলল, নিপু, গাড়িতে বরঞ্চ উঠে বসো। ওরা আর 5 মিনিটের মধ্যে যদি না ফেরে আমি গাড়ি ড্রাইভ করে বাংলোয় ফিরব। দিস ইজ টু মাচ। আমার নার্ভের 12টা একদম বেজে গেছে। বলে সে স্টিয়ারিংয়ের সামনে গিয়ে বসল। নিপা সামনে সিটে তার বাদিকে বসে বলল, সত্যি ঈশিতাদি, আমার না কেমন যেন একটা আনক্যানি ফিলিং হচ্ছে। কিন্তু ঈশিতা একটু হাসার চেষ্টা করে বলল, আমারও হচ্ছিল নিপু। আসলে নির্জন বন জঙ্গলে না এমনটা হয়। তবে যাই হোক, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভূত প্রেত হোক মানুষ হোক, বদমাইশি করতে এলে তার বুকের ওপর দিয়ে না গাড়ি চালিয়ে দেব। নিপা আস্তে আস্তে বলল, ঈশিতাদি, কৃষ্ণানের ব্যাপারটা আমি মোটেই বুঝতে পারছি না। তখন থেকে লক্ষ্য করছি তুমি ওকে কৃষ্ণা বলছো না কেন? নিপা গম্ভীর মুখে বলল, কৃষ্ণান যেন হঠাৎ আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে ঈশিতাদি। তুমি ভেবে দেখো তো, আমি ওর কতটুকু জানি। ঈশিতা একটু চুপ করে থাকার পর মুখে দুষ্টুমির ছাপ ফুটিয়ে বলল, নিপু, কৃষ্ণা আমাদের আতেলটির সাথে কোনো ইমোশনাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েনি তো? কেন এই কথা মাথায় এলো তাহলে শোনো। কাল রাত্রিরে কৃষ্ণা চুপি চুপি বেরিয়েছিল বলে তোমার সন্দেহ হয়েছে। তারপর দেখো, সোমনাথ আমাদের সঙ্গ ছেড়ে কোথায় জানি কেটে পড়ল। এদিকে কৃষ্ণাও কাট করল। দেয়ার মে বি আর রাদেভু, যেখানে আমার মনে হয় ওরা কোথাও একটা প্রেম টেম করছে। নিপা চুপ করে থাকলো। কি, আমার থিওরি উইক মনে হচ্ছে? কি হলো বলো? আরে নিপু, কথা বলো। না না ঈশিতাদি, এটা এটা আমি বিশ্বাস করি না। ওকে, এক্সপ্লেন ইট নিপু প্লিজ। ঈশিতাদি, আমার আমার মাথাটা খুব ধরেছে। ঈশিতা একটু হাসলো। যা বাবা, কথা বলে সময় কাটাতে হবে তো। কাছাকাছি কোথাও টারজানের ডাক শোনা গেল। ঈশিতা গাড়ি থেকে নেমে দাঁড়ালো, বলল, রেস্কিউ পার্টি ফিরে আসছে। কিন্তু না, কৃষ্ণাকে তো দেখছি না। কি বিপদে পড়া গেল বলো তো। নিপাও থামলো, দেখলো জঙ্গলের ভেতর দিয়ে পায়ে চলা রাস্তায় ওরা ফিরে আসছে। কৃষ্ণা নেই। নায়ার আগে, তার পিছনে সুমিত, তার পিছনে ড্রাইভার মতি সিং। নায়ার হেসে বলল, ওহ, রহস্যজনক অন্তর্ধান। সুমিত বলল, আমার মনে হয় বাঘে তুলেও কিন্তু নিয়ে যেতে পারে। মাইরি বলছি, ওদিকটারা ভীষণ জঙ্গল। ঈশিতা বলল, তা বস্তির লোকেরা কি বলল? জবাবটা মতি সিং দিল, ও লোক बोला कि एक मेमसाहब ये नदिया की किनारा बराबर तो चला गया था। নায়ার খাপ্পা হয়ে বলল, উফ, নরাক্কে তেল পড়তে। চলো আমরা সেই ভূগর্ভস্থ মন্দির পর্যটনে চলে যাই। ঈশিতা ঘড়ি দেখল। মতি সিং বলল, साहब अभी बहुत देर हो जाएगा साहब, अंधेरे में बहुत मुश्किल हो जाएगा। নিপা বলল, না, আমাদের না এখনই বাংলোয় ফেরা উচিত। কৃষ্ণান যদি বাংলোয় না ফিরে থাকে, আরিফদাকে তো একটা খবর দিতে হবে। ঈশিতা শ্বাস ছেড়ে বলল, অদ্ভুত মেয়ে। ঠিক আছে, আগে বাংলোয় ফেরা যাক। পাতালেশ্বরী মন্দিরে গেলে ইভিনিং ভিলার পার্টিতে যাওয়া সম্ভব হবে না। ফিরতে ফিরতে 8টা বেজে যাবে। মতি সিং সাই দিয়ে বলল, জি মেম সাহেব, রাস্তা भी बहुत খারাপ है। গাড়ি আগের রাস্তায় চলতে থাকলো। সবাই কিছুক্ষণ চুপচাপ আর গম্ভীর। পিছনের সিটে এবার নিপা ও ঈশিতার পাশে সুমিত বসেছে, নায়া সামনে। চড়াই থেকে গাড়ি সমতলে পৌঁছনোর পর নায়ার পিছনে ঘুরে বলল, আমার ধারণা কি জানো,
কৃষ্ণা রহস্যজনক অন্তর্ধানের সঙ্গে পান্না নামক সবুজ রত্নের কোনো একটা সম্পর্ক কিন্তু রয়েছে, বুঝলে? সুমিত বিরক্ত হয়ে বলল, ওহ থাম বেটা, খালি দাঁত ভাঙা সমস্ত কথাবার্তা, আর ভাল লাগে না। নায়ারদা যেটা বলেছে আমিও কিন্তু সেটাই ভাবছি। সুমিত একটু হেসে বলল, নিপা, আমার থিওরি অন্যরকম। তুমি যদি রাগ না করো আমি একটা কথা বলতে পারি। রাগার কি আছে? নিপা আস্তে আস্তে বলল, ব্যাপারটা কিন্তু ভারী সিরিয়াস। সুমিত ফিসফিস করে বলল, সোমনাথরা মাইনাস হয়ে গেছে, তারপরে কৃষ্ণাও মাইনাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস। বলে এসে অভ্যাস মতো হাসি মেশানো শব্দটি আওড়ালো। মাইরি মাইরি! ঈশিতা তার উরুতে একটা থাপ্পড় মারল, তারপরে আবার বলল, ঠিক এই কথাটাই আমি নিপুকে বোঝাতে চেয়েছিল, ও তো কনভিন্সডই হলো না। নিপার গাম্ভীর্য অটল রইল। সে বলল, এটা কিন্তু রসিকতার কোনো ব্যাপার নয়। আমি ঈশিতাদিকে বলেছি, এবার তোমাদেরও কিন্তু বলছি, গত রাত্রিরে কৃষ্ণান চুপি চুপি বাইরে গিয়েছিল। সুমিত কিছু বলতে যাচ্ছিল, নায়ার তাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ আমিও রাত্রে কিছু রহস্যজনক শব্দ কিন্তু শুনেছি। তার একটা ব্যাখ্যা পাওয়া গেল। আমার সিদ্ধান্ত, সে তাড়াহুড়ো করে জুয়েলগুলো বের করে নিয়ে ওই অদ্ভুত হ্যাভাস্যাক আমাদের বাথরুমে পাচার করেছিল। কৃষ্ণা দীর্ঘাঙ্গিনী, আমাদের বাথরুমের লিনটেন গলিয়ে বাইরে থেকে ওটা ঢোকানো তার পক্ষেই কিন্তু সম্ভব। সে আমাদেরই দায়ী করতে চেয়েছিল। সুমিত বলল, তাহলে ওটা নদীতে কে ছুঁড়ে ফেললো? নায়ার গম্ভীর মুখে আবার বলল, দেখ সুমিত, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। আমরা প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের কিন্তু সাহায্য নিতেই পারি। আমি ভাবছি তাকে সব বলবো। সর্বনাশ, ওই হোমর পাল্লায় পড়লে তো। বলে সুমিত থেমে গেল। ঈশিতা তার চিবুকে দাড়ি টেনে দিয়ে বলল, উফ, সব সময় না সব বাজে কথা। নিপা বলল, আমার না ঈশিতাদি একটা ব্যাপারে খুব আশ্চর্য লেগেছে। ফিল্ম রোলটা নষ্ট করে দেওয়া তো? হ্যাঁ, আমারও মনে হচ্ছে ওটা কিন্তু ইচ্ছাকৃত, তাই না? নায়ার বলে ঈশিতার দিকে তাকালো। নিপা আবার বলল, হ্যাঁ সেটাও একটা ব্যাপার। তাছাড়া কৃষ্ণান হাতিয়াগড় আসতে এক কথায় কিন্তু রাজি হয়ে গেল। কেন? ঈশিতাদি ফোনে প্রপোজালটা দেওয়ার পর আমি ওকে বলা মাত্র ও নেচে উঠল। আমার তো এখন মনে হচ্ছে যে কৃষ্ণানের পক্ষে হঠাৎ কলকাতা ছেড়ে চলে আসাটা কিন্তু স্বাভাবিক ছিল না। ঈশিতা তার কাঁধে হাত রেখে বলল, তুমি বড্ড বেশি ভাবছো নিপু। কৃষ্ণা কিছু কুকর্ম করলে তোমার কোনো ক্ষতি হবে না, সো মাচ আই অ্যাসিওর ইউ। নায়ার বলল, আরিফ তো রয়েছে, এত চিন্তার কিছু নেই। আরিফকে আমি বলবো, আগে দেখা যাক কৃষ্ণা বাংলোয় ফিরেছে কিনা। নিপা বিরক্ত হয়ে নায়ারের দিকে ফিরে তাকিয়ে বলল, বাংলোতে ওর ব্যাগও রয়েছে। সুমিত জিজ্ঞাসা করল, আর ঘরের চাবি? কৃষ্ণানের কাছে রয়েছে, কারণ আমি রুম থেকে বেরোনোর বেশ কিছুক্ষণ পর ও বেরিয়েছিল। সুমিত কপট গাম্ভীর্যে উদাস চোখে তাকিয়ে বলল, জানি না, ফিরে গিয়ে কি দেখব কে জানে। নায়ার ধমকের ভঙ্গিতে বলল, এই কি দেখবি রে বেটা? ঈশিতা ভুরু কুচকে বলল, তোমাদের কারো কিছু আর বলার আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, বলে ফেলো। তা তুমি কি এই পোশাকে ককটেল ডিনারে যাবে? গেলে তোমার কোনো আপত্তি আছে? আমার কি, বিতোষক তার বউ হারাবে, কারণ পার্টিতে কে একজন মাফিয়া লিডার আসছে। ইস্যু, আমার পরামর্শ শোনো, বঙ্গবধূ হয়ে যেও, ফর ইওর সেফটি। আর দেখো ইস্যু, বিতোষক বউ হারালে বউ পাবে, কিন্তু আমি যে মাইরি, ওহ, আমার ভাবতেও ভাই ভয় করছে। ঈশিতা ওকে কাতুকুতু দিয়ে অস্থির করে তুলল। নায়ার ফিক করে হেসে গোঁফ ঢাকল। নিপা বিরক্ত হয়ে উইন্ডো দিয়ে হাওয়াই আড্ডির জঙ্গলে ভাঙা টাওয়ারটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে গাড়ি বাদিকে মোড় নিয়ে জঙ্গলের রাস্তায়
ঢুকলে হঠাৎ তার মনে হলো ঈশিতা ও সুমিতের ধারণা যদি সত্যি হয়, সোমনাথ আর কৃষ্ণান তার অগোচরে কোনো সম্পর্কে পৌঁছতেও তো পারে। নিপার হঠাৎ মনে হলো এই কালো রঙের গাড়িটা তাকে একটা চরম কোনো মুহূর্তের দিকে পৌঁছে দিতে চলেছে। একটু পরে বাংলোগামী রাস্তার চড়াইয়ে ওঠার পর নিপা হঠাৎ মরিয়া হয়ে গেল। চৌকিদার হর্ন শুনে বাংলোর গেট খুলে দিল। কালো অ্যাম্বাসাডার বারান্দার নিচে গিয়ে থামল। নায়ার ও সুমিত একসঙ্গে ব্যস্তভাবে নেমে লবির দিকে চলে গেল। ड्राइवर मोती सिंह बोल, मैम साहब हम ज़रा घूम के आता, आध घंटे के बाद हम लौट जाएंगे। ঈশিতা নেমে বলল, ঠিক আছে, আমরা এখান থেকে 6:15 নাগাদ বেরোবো। গাড়িটা চলে গেল। ঈশিতা বারান্দার চেয়ারে বসে বলল, নিপু এখানে চুপটি করে বসো তো। নিপা বসলো না, দাঁড়িয়ে রইল। সুমিত ও নায়ার ফিরে এলো। সুমিত শ্বাস প্রশ্বাসের সাথে বলল, ঘন্টা 2 আগে কৃষ্ণা এসেছিল, তারপর বেরিয়ে গেছে, ম্যাথুকে চাবি দিয়ে গেছে, বোঝো ব্যাপারটা। নায়ার বলল, দুপুরে আমরা ম্যাথুকে চটিয়ে দিয়েছি, নিপার ঘরের চাবি চাইলাম, দিলই না। আর নিপা, তুমি চাবি দিয়ে তোমাদের ঘর খুলে দেখো তোমার কিছু হারিয়েছে নাকি। নিপা চলে গেল। ঈশিতা অবাক চোখে তাকিয়ে বলল, কি আশ্চর্য, ম্যাথু ওকে যেতে দিল? নায়ার বলল, ওহো ঈশিতা, ম্যাথু কেমন করে জানবে যে ও পালিয়ে যাচ্ছে? ম্যাথুকে আমি বললুম কথাটা। ম্যাথু বলল সমস্ত রুম মিস্টার ব্যানার্জি নামেই বুক করা রয়েছে, কাজেই কেউ চেক আউট করলে লিগালি ম্যাথুর কিছুই করার নেই। বিল পেমেন্টের ব্যাপারে দায়িত্ব বিতোষক। আমরা হিজ হুজ শেয়ার করব কি না ম্যাথুর কিন্তু সেটা জানার কথা নয়। ঈশিতা উঠে দাঁড়িয়ে বলল, চলো তো নিপুর অবস্থা কি দেখে আসি, বেচারি ভীষণ আঘাত পেয়েছে মনে। নিপা কৃষ্ণানের বেডের কাছে দাঁড়িয়েছিল। ঈশিতাদের দেখে সে একটু হাসল। হাসিতে কেমন একটা স্বস্তির ছাপ ছিল। ঈশিতা ব্যস্তভাবে বলল, নিপা তোমার জিনিসপত্র সমস্ত ঠিক আছে তো? নিপা বলল, আমার জিনিসপত্র নিয়ে কৃষ্ণান কি করবে ঈশিতাদি? আহা, আমি তোমার টাকা কড়ির কথা বলছি। নিপা তার হ্যান্ডব্যাগটা দেখালে সুমিত বলল, হ্যাঁ, বাইরে গেলে সব টাকা কড়ি তো ও নিয়েই ঘুরতো, আমি দেখেছি, সবাই তাই করে। চোরের জন্য ঘরে কেউ রেখে যায় না, কিন্তু আমাদের এখনই কিছু একটা করা দরকার। নায়ার কৃষ্ণানের বেড ওলট পালট করে দেখছিল। ঈশিতা বলল, নায়ার কি খুঁজছো, জুয়েল নাকি? স্মাগলার মেয়েরা না অত বোকা নয়। সুমিত হেসে বলল, ভালো করে খুঁজে দেখ, 2-1টা হাত ফসকে পড়ে থাকা কিন্তু অসম্ভব নয়, রাজা হয়ে যাবি মাইরি। ঈশিতা হঠাৎ খুব গম্ভীর হয়ে গিয়ে বলল, আমার ধারণা মেয়েটা এখনও হাতিয়াঘর ছেড়ে কিন্তু যেতে পারিনি। একটা কাজ করা যাক, আরিফকে ফোন করে বরঞ্চ জানিয়ে দিই। বলে ঈশিতা ঘর থেকে বেরিয়ে গেল। নায়ার খাটের তলায় উকি মেরে বলল, এই সুমিত, আলোটা একটু জ্বেলে দে তো ভাই। সুমিত ঘরের আলো জ্বেলে দিলে, তারপর নিজেও উকি দিয়ে দেখার পর বলল, ওহ, এ তো কিছুই দেখা যাচ্ছে না রে, আর দাঁড়া, টর্চ নিয়ে আসছি। নিপা তার হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট একটা টর্চ বের করে দিয়ে একটু হেসে বলল, এই পেন্সিল টর্চটা কিন্তু কৃষ্ণানেরই উপহার। মাইরি বলে খিকখিক করে হেসে সুমিত টর্চটা নিল। সে টর্চ জেলে দুটো খাটের তলা তন্ন তন্ন করে খুঁজতে ব্যস্ত হলো। নায়ার গিয়ে ঢুকলো বাথরুমে। বাথরুমে আলো জ্বলে উঠল। একটু পরে নায়ারের মাতৃভাষায় চিৎকার শোনা গেল, আইও আইও। সুমিত ও নিপা বাথরুমে দরজায় গিয়ে দেখল নায়ার কয়েকটা রঙিন মার্বেল পেপারের ভিজে কুচি কুড়িয়ে নিচ্ছে কোমোডের পিছন দিক থেকে। তারপর আবার সে কি একটা কুড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, রত্ন, এ তো সবুজ রত্ন। তার হাতে তালুতে একটা সবুজ পান্না। নিপা চমকানো গলায় বলে উঠল, আশ্চর্য, আমার চোখে পড়েনি তো। নায়ার সোমনাথের ক্যারিকেচার করে বলল,
হেরকুল পোয়ারো লিটিল গ্রে সেলস, মস্তিষ্কের ক্ষুদ্র ধূসর বর্ণের কোষগুলো। তবে সহজে চোখে পড়ার মতন জায়গায় কিন্তু এগুলো ছিল না। অতি দ্রুত ব্যস্ততা বশত রত্ন পাচারকারিনীর হস্তচ্যুত হয়েছিল। ধুর বেটা, সুমিত চটে গিয়ে আবার বলল, ওই মেয়ে ছেলেটার মতো অখাদ্য বাংলা বলছে, আবার ওকেই বাংলা ইউসেজ শেখাতে চেয়েছিল। এই বেরিয়ে আয় বলছি বাথরুম থেকে, মেয়ে ছেলের বাথরুমে দাঁড়িয়ে পণ্ডিতি তোকে ফলাতে হবে না। বলে সুমিত নিপার দিকে তাকিয়ে জিভ কাটল। সরি নিপু, অফুলি সরি। নায়ার বাথরুম থেকে দাপটে বেরিয়ে এলো। নিপা আস্তে আস্তে বলছিল, আমি বুঝতে পেরেছি, গত রাত্রিরে কৃষ্ণানকে কেউ জুয়েল পাচার করছিল। বাথরুমে গিয়ে জুয়েলগুলো বের করে নেওয়ার সময় একটা পড়ে গেছে, টের পাইনি, অথবা টের পেলেও খুঁজে পাইনি। নায়েরদা তখন কিন্তু ঠিকই বলেছিল, জুয়েল বের করে নিয়ে সে হ্যাভাস একটা, বুঝলে নায়েরদা, তোমাদের বাথরুমে পাচার করতে এসছিল। সুমিত বলল, হ্যাঁ, কিন্তু আমাদের বাথরুমে কেন? বাউন্ডারি ওয়াল পার করে ও তো ছুঁড়েও ফেলতে পারত, একেবারে নদীতে গিয়ে পড়তো। নায়ার বলল, না হে সুমিত, পারেনি। রাত্রিরে বাংলোর চারিদিকে আলো জ্বলে, চৌকিদারের চোখে পড়ার একটা রিস্ক তো ছিলই, কাজেই ও কোনো রিস্ক নিতে চায়নি। করিডরের শেষে ব্যাকডোর খুলে আমাদের বাথরুমে পাচার করাটাই ওর কাছে কিন্তু সহজ কাজ। কয়েকটি মাত্র পদক্ষেপ, চলো দেখাচ্ছি। ওরা দরজা খুলে বেরিয়ে করিডরে ঈশিতাকে দেখতে পেল। ঈশিতা বলল, না, আরিফকে তো পেলুম না, ও বহুক্ষণ আগে বেরিয়ে গেছে। থানায় ফোন করলো, লাইন তো পাওয়াই গেল না। এক্সচেঞ্জ অপারেটর বলল এনগেজড, পরে ট্রাই করবেন। নায়ার হাত বাড়িয়ে তালুতে রাখা ভিজে কয়েকটা রঙিন মার্বেল পেপারের কুচি আর সবুজ পান্না দেখিয়ে বলল, এই দেখো আমার আবিষ্কার। ঈশিতা চমকে উঠে বলল, তাই নাকি, কোথায় পেলে? ও মা, মেয়েটা তোমাকেও ফাঁসানোর তাল করে পালিয়ে গেছে দেখছি। নায়ার বলল, না, আমার সিদ্ধান্ত গত রাত্রিরে বাথরুমের রত্নগুলো বের করার সময় একটা রত্ন পড়ে গিয়েছিল, আর একটা রত্ন হ্যাভারস্যাকের তলায় আত্মগোপন করেছিল। সেটা ওই প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের কাছে আমরা দেখেছি। সুমিত বলল, ওহ, আমার মাথা ভাই বো বো করে ঘুরছে, চলো বারান্দায় কিংবা লনে বসে একটু চা ফা খাই। চৌকিদার বেতের টেবিল চেয়ার লনের সবুজ ঘাসে পেতে দিল। ওরা বসলো। একটু পরে চায়ের ট্রে রেখে গেল একজন ক্যান্টিন বয়। ঈশিতা পর থেকে কাপগুলোতে চা ঢালতে ঢালতে বলল, মেয়েটাকে পালানোর জন্যে প্রচুর সময় দেওয়া হলো। কি আর করা যাবে বলো, চা খেয়ে আরেকবার ফোনে ট্রাই করব। আমাদের দিক থেকে যতটা ক্লিয়ার থাকা যায় আমরা ততটাই থাকবো। তবে আমি শুধু ভাবছি সোমনাথটার কথা। নায়ার চায়ে চুমুক দিয়ে বলল, বুদ্ধিজীবী সম্ভবত হাওয়াই আড্ডির জঙ্গলে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে। আমরা জলপ্রপাত থেকে ফেরার পথে ওকে ওখানে নিশ্চয়ই আবিষ্কার করতে পারতাম। সুমিত বলল, না, সোমনাথ ইভিনিং ভিলায় যেইভাবে হোক সেইভাবে ও ঢুকেছে। আমার মনে হয় পাঁচিল ডিঙিয়ে ও ঢুকে থাকতে পারে। ঈশিতা হেসে বলল, তাহলে তো বুলডগটা ওকে এতক্ষণে হজম করে ফেলেছে, কারণ ইভিনিং ভিলায় কিন্তু সত্যি বুলডগ রয়েছে। মিসেস বো সোমনাথকে বাঁচাবেন, চিন্তা করো না। কাল সন্ধ্যায় ভদ্রমহিলার সঙ্গে আমার মনে হচ্ছে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েই গেছে, অনেকক্ষণ কথা বলছিল। ঈশিতা ঘড়ি দেখে বলল, উফ, 6টা বেজে গেল। মতি সিং এলে আমরা বেরোবো। 6:15 বেরোলে কিন্তু চলবে। নিপু, তুমি এক কাজ করো, বরং শাড়িটা বদলে এসো, বুঝলে না, হোমরা চোমরা সব লোকেরা আসবে। হ্যাঁ, আফটার অল আমাদের তো একটা প্রেস্টিজ রয়েছে, ক্যালকাটা প্রেস্টিজ বলো কিংবা বাঙালি প্রেস্টিজই বলো। না না, আমি আপস্টার্ট কিংবা ফ্যাশনেবল কিছু মিন করছি না। ট্র্যাডিশনাল বাঙালি কালচারের একটা বৈশিষ্ট্য রয়েছে। আসছি আমি, দেখি ফোনে আরেকবার চেষ্টা করে। বলে ঈশিতা হালকা পায়ে বারান্দায় গিয়ে উঠল, তারপর লবিতে ঢুকে গেল। বাংলোর আলোগুলো জ্বলে উঠল এতক্ষণে। নিপু বসে রইল। নায়ার ভ্রু কুঁচকে বলল, আমার মতে নিপা সাজগোজের প্রয়োজন নেই। ঈশিতার মধ্যে অবশ্য কিছু স্নবারি রয়েছে।
সুমিত হেসে চাপা স্বরে আবার বলল, কোম্পানির এক্সিকিউটিভের বউ ভাই, ওই সমস্ত একটু আদ্রু থাকতেই পারে, তবে বিতোষকের পাল্লায় পড়ে ইস্যুর ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে কে জানে। হ্যাঁ রে, বিতোষক ওকে নিয়ে ক্যাপিটালিজম নাকি কী সব বলে, ওই সমস্ত করছে না তো? নিপা চটে গেল। আড়ালে কারো সম্পর্কে কুৎসিত মন্তব্য কিন্তু করাটা ঠিক নয়। সুমিত হাসতে লাগলো এবং তারপরে বলল, তুমি ভাবছো ইস্যুকে সামনাসামনি কথা বলতে আমি পারি না? সে যখন তুমি একা থাকবে তখন তুমি ওকে বলো। যা বাবা, তোমার হলোটা কি? তোমাদের সবার সামনেই তো ওকে কত, যাকগে একটু সিগারেট টানি। বলে সুমিত সিগারেট ধরানোর জন্যে হাওয়া আড়াল করতে গেটের দিকে ঘুরল। তারপর বলল, গাড়ি আতা হে, হেডলাইট দেখা যাতা হে। নায়ার বলল, দূর বেটা, হিন্দিতে গাড়ি হচ্ছে স্ত্রীলিঙ্গ, আতি হে হবে। সুমিত বলল, আচ্ছা নায়ার, তোদের দক্ষিণীদের দুটো সাবজেক্টে মাথা ভালো খোলে আমি কিন্তু দেখেছি, ল্যাঙ্গুয়েজ আর ম্যাথামেটিক্স। এর কারণ কী রে? এ পর্যন্ত যত দক্ষিণী আমি দেখেছি, বাংলা তো জানি, আরও 1 ডজন ভাষা কিন্তু জানে। তারপর ধর শকুন্তলা দেবী। ঈশিতা বারান্দা এসে বলল, না, লাইন পেলুম না। এক্সচেঞ্জ অপারেটর বলল কোথায় কি একটা হাঙ্গামা হয়েছে, থানার লাইন নাকি হেভিলি এনগেজড। উফ, বুঝি না বাবা। বলে সে হাতে তালি দিল। বাহ, মাই হাজব্যান্ড ইজ কামিং। সুমিত, আমি কিন্তু আমার হাজব্যান্ডের গাড়িতেই যাব, তোমরা যাবে মতি সিংয়ের ব্ল্যাক হোলে। তুমি পতিপ্রাণা সতী, তাই যেও, কিন্তু আমাদের এই খুকি অধ্যাপিকা হঠাৎ কেন এত নীতিবাগী হয়ে উঠল তা তো বুঝতেই পারছি না। সুমিত নিপার দিকে আর চোখে তাকিয়ে নায়ারের দিকে ঘুরল। তারপর নায়ারকে উদ্দেশ্য করে বলল, নায়ার, তুই তো লিঙ্গটিঙ্গ বুঝিস, নীতিবাগী সে স্ত্রীলিঙ্গ কি হবে রে? না না থাক, নিপু আবার চোখ কটমট করে তাকাচ্ছে কীরকম। চৌকিদার দৌড়ে গিয়ে গেট খুলে দিল। বিতোষকের গাড়ি এসে বারান্দার নিচে থামল। গাড়ি থেকে নেমে এসে সে লনের একটা চেয়ারে ধপাস করে বসল, মুখে অস্বাভাবিক গাম্ভীর্য। ঈশিতা বাঁকা মুখে বলল, কৃষ্ণা কি কেলেঙ্কারি করেছে তুমি জানো? নায়ার হাতের মুঠো খুলে বলল, রত্ন প্রাচারকারিণীর হস্তচ্যুত রত্ন। সুমিত এতক্ষণে হেসে বলল, এতক্ষণ রত্ন পাচারকারিণী আকাশচারিণী। বিতোষক হঠাৎ ফুঁসে উঠল, সে ইজ অ্যারেস্টেড। প্রাইভেট ডিটেকটিভটি মহা ধরিবাজ, কখন পুলিশকে তাতিয়ে রেখেছিল, স্টেশনে ওকে অ্যারেস্ট করেছে। কিন্তু তোমরা ভাবতেও পারবে না এদিকে একটা সাংঘাতিক মিসহ্যাপ হয়ে গেছে। নিপা চমকে উঠে বলল, সোমনাথ? সোমনাথও অ্যারেস্টেড? সে কি, কী হয়েছে? মিস্টার বোস ইজ মার্ডার্ড। ঈশিতা প্রায় চেঁচিয়ে উঠে বলল, কি বললে? মার্ডার্ড? মিস্টার বোস? ও মাই গড! কখন, কোথায় হলো? আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। কালকে আবার নিয়ে আসবো এর পরবর্তী তথা শেষ অধ্যায়। আপনারা শোনার জন্য তৈরি থাকবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।